সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভি নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয়টা রয়েছে সংসদ বনাম রাজনীতি। আর এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিজ্ঞ অতিথি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন। দর্শক, আমরা একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে উপস্থিত আছেন মেঘনা আলম, পলিটিক্যাল এডুকেটর। আমাদের সাথে আরেকজন অতিথি উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট জনাব ফির তানিম আহমেদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে এন্টার টিভির আয়োজনে। দর্শক, যে যেখানে বসে থাকছেন, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, নুরুজ্জামান হীরা। আমাদের আজকের বিষয় ধরা হয়েছে সংসদ বনাম রাজনীতি। নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 1.5 মাস হতে চলেছে। ইতিমধ্যে সংসদে অনেকগুলো বিষয় নিয়ে সরগরম অবস্থায় উত্তপ্ত রাজনীতি এবং সংসদ উত্তপ্ত। আপনারা নিশ্চয়ই জানেন জুলাই সনদ, বিসিবি অ্যাডহক কমিটি, দুর্নীতিবাজদের তালিকা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঋণ খেলাপি, সব কিছু নিয়ে সংসদ উত্তপ্ত মাঠ। আজকে অতিথির কাছ থেকে সকল বিষয়ে জানবো। আমি একটু প্রথমেই যাচ্ছি জনাব মেঘনা আলম, আপনার কাছে। নিশ্চয়ই আপনি জানেন যে গতকালই বিসিবির যে 11 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষিত হয়েছে। আসলে আপনাকে যদি একটু স্মরণ করে দিতে চাই, আমাদের আজকের যিনি ক্রীড়ামন্ত্রী এবং তিনি একাধারে বিএনপির ক্রীড়া সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন, গত 10ই মে 2025-এ তিনি নারায়ণগঞ্জের একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে সাংবাদিকদের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। গত 17 বছর আওয়ামী লীগ সরকার বিশেষ করে তাদের এজেন্ডাতে ছিল ক্রীড়া জগৎকে রাজনীতির বাইরে রাখবে, কিন্তু তারাও সেটাকে আসলে রাখতে পারেনি। আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন। 10ই মে 2025 তিনিও তার কথা কিন্তু রাখতে পারেননি। আমরা এই বিষয়টাকে তাহলে আগামী দিনে জনগণ কিভাবে নিবে বলে আপনি মনে করছেন, জনাব মেঘনা আলম? আমি আসলে যখন দেখলাম ফুল কমিটিটা, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি যদি আমি চিন্তা করি যে যাদেরকে চুজ করা হয়েছে, তারা কিন্তু আসলে ব্যক্তি হিসেবে খুবই অসাধারণ মানুষ এবং দে আর হাইলি কোয়ালিফাইড পিপল। বাট এই যে ফুল অ্যারেঞ্জমেন্টটা বা তাদেরকে এক জায়গায় কেন্দ্রীভূত করার যে প্রসেসটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু জবাবদিহিতার প্রয়োজন আছে। কারণ আমরা সাংবাদিকরাও যেভাবে উন্মোচন করেছেন যে ওনার ওয়াইফ, ওনার ছেলে, হ্যাঁ, এইভাবে করে না হয়ে আসলে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব পরিচয় কি সেটা যদি আসলে সাংবাদিকতার জায়গা থেকেও বলা হতো, তাহলে হয়তো এটা জনগণের কাছে আরেকটু ভ্যালিড মনে হতো। আপনি কি মনে করছেন জনাব মেঘনা আলম, যে 11 সদস্য যে অ্যাডহক কমিটিটি হয়েছে, যারা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা দেখেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আমাদের অর্থমন্ত্রীর ছেলে, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী থেকে শুরু করে মির্জা আব্বাসের ছেলে, এর বাইরে আসলে যোগ্য লোক নেই, আপনি কি তাই বলছেন? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য কোয়েশ্চেন দ্যাট আই এম অলসো কনসার্নড অ্যাবাউট। যে এখানে কিছু মানুষকে আমার ব্যক্তি হিসেবে অসাধারণ মনে হয়। যেমন আমার মনে হয় যে ক্রীড়ার অঙ্গনেও আসলে আইনের একজন লোক থাকা গুরুত্বপূর্ণ। সেখানে রাশনা ইমাম তার কোয়ালিটি ওয়াইজ কিন্তু আসলে অনেক হাইলি কোয়ালিফাইড একজন মানুষ। তার আসলে ববি হাজ্জাজের বউ হিসেবে পরিচিত হওয়ার আসলে খুব একটা প্রয়োজন নেই সত্যি বলতে। উনি নিজে যতটা কোয়ালিফাইড আমার মনে হয় তিনি ব্যক্তিগতভাবেও একজন আইনজ্ঞ এবং আইন বিষয়ে বেশ তার সুনাম খ্যাতি রয়েছে। এবং উনিও একজন এমপি প্রার্থী হয়ে আসলে পার্লামেন্টে বসতে পারতেন, তার সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি। তবে প্রত্যেককে তো আসলে আমি ওইভাবে চিনি না, কিন্তু এই জায়গাটায় যে কেন পুরো কমিটিটাই কারো না কারো আত্মীয়, সেটা আসলে আমার চোখেও ভালো দেখায় না। আমার মনে হয় যে তাদেরকে আপনি কি মনে করছেন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তার কথা রাখতে পারেননি, এটা কি মনে করছেন? কম্পারেটিভ অ্যানালাইসিস করলে তো আসলে লজিক্যালি এটা একেবারেই স্বচ্ছ যে আসলে এই কিছুটা পরিবর্তনের ফল আমরা দেখতে পাচ্ছি। তবে আসলে কি এদের বাইরে যোগ্য কেউ ছিল না পুরো বাংলাদেশে? এই প্রশ্নটা তো যে কোনো মানুষের কাছে কমন সেন্স মনে হবে। ধন্যবাদ মেঘনা আলম। আমরা একটু ঘুরে আসতে চাই এই বিষয়টা নিয়ে। আসলে আমাদের আরেকজন অতিথি ফির তানিম আহমেদ কি মনে করছেন, আসলে যেটা বলছিলেন যে সত্যিকার অর্থেই আমিনুল হক কি তার কথা রাখতে পেরেছেন কিনা? 10ই মে তিনি নারায়ণগঞ্জে যে বক্তব্য দিয়েছেন, আজকের যে অ্যাডহক কমিটি বিসিবির, এটার সাথে সাংঘর্ষিক কিনা, কি মনে করছেন? আমি একটু বোল্ডলি বলি, তাহলে আমরা ছোটবেলায় পড়েছি যে মুনাফিকদের অনেক ধরনের লক্ষণ থাকে। তার মধ্যে প্রথম এবং প্রধানতম লক্ষণ হচ্ছে তারা কথা দিয়ে কথা রাখে না। এগুলো যে আপনি শুধু বিসিবির ক্ষেত্রে দেখবেন ব্যাপারটা কিন্তু তা না। এটা রাজনীতির ক্ষেত্রে, সংসদে জুলাই সনদ নিয়ে যে ভেলকিবাজিগুলো আমরা দেখছি, সেই প্রত্যেকটা জায়গায় এই একই
আমি মেঘনা আপার সাথে একমত যে উনি রাসনায়মের কথা বললেন, উনি নিজেই তো অনেক জ্ঞানী একজন মানুষ, উনি একজন ব্যারিস্টার, ওনার এটা আসলে নৈতিকতার একটা বিষয়। এবং আপনি দেখেন এখন মানুষ না, মানে আমরা ফেসবুক স্ক্রল করলে অনেক কিছু দেখি, যেমন যে মানুষ বলে আসলে অল দ্য ওয়েটস কামস ফ্রম ইন্ডিয়ান হিজিমনিটা আবার নতুন করে কি বাংলাদেশের প্রতিষ্ঠা পাচ্ছে, কেন এটা আবার তারা মিলায়। আপনি জেনজিকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না, দে আর প্রিটি মাচ স্মার্টার দেন হোয়াট দে থিঙ্ক। কেন? এই যে দেখেন, আমি যদি অমিত শাহের সাথে তুলনা করি, অমিত শাহ হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদেরও তো একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, জনাব সালাউদ্দিন। ওনার ছেলেকে কি বিসিবির এখানে নেওয়াটা খুব বেশি দরকার ছিল? মানে একই কোটায় আপনি বলছেন। আবার ওই অমিত শাহের ছেলেও, সেও আইসিসি নিয়ে আছে, আবার এরাও আবার ওই একই সিস্টেম ফলোটা করছে। আসলে তাহলে যে এই যে এত রক্তের বিনিময়ে জুলাই হলো, এরকম স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হলো, আমরা সেম সিনারিও আবার দেখছি, এবং এটা কেমন জানি সয়ে যাচ্ছে। মানে আপনি বলছেন তাহলে যে আমরা গত 17 বছর যে পরিবারতন্ত্রের একটা কালিমা দেখতে পারি, সেই পরিবারতন্ত্র থেকে আমরা আজও বেরোতে পারিনি, তাই বলছেন? না, একদমই পারিনি। তাহলে আমিনুল হকের যে 10ই মের যে বক্তব্য, আজকের যে কর্মকাণ্ড বিসিবির যেটা দেখলাম, তা এটার সাথে সাংঘর্ষিক কিনা? অবশ্যই সাংঘর্ষিক। ধন্যবাদ জনাব পীর তানিম আহমেদ, আমরা আপনার কাছে আসবো আবারও। জনাব মেঘনা আলম, আপনি নিশ্চয়ই জানেন জুলাই সনদ এবং দুর্নীতিবাজদের একটা তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে সংসদ। আমাদের 234 বিলিয়ন ডলার ইতিমধ্যে সংসদ বলেছে যে পাচার করেছে। তো এই যে দুর্নীতিবাজদের তালিকা নিশ্চয়ই আপনাকে যদি একটু নখদর্পণে দেই, আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 55 জন ঋণ খেলাপি তারা এমপি প্রার্থী হয়েছেন, যেটা আমাদের জন্য একটু বিভৎসকর। আসলে আমাদের আরপি অনুযায়ী আমাদের কাজগুলো হয়নি। 11 জন নির্বাচিত হয়েছেন, তার মধ্যে আমরা দেখলাম এখন এই তারা আসলে সিআইবি অনুযায়ী নিশ্চয়ই আপনি জানেন তারা নির্বাচনে একেবারেই অযোগ্য। নিশ্চয়ই কোনো ফাঁক পকড় দিয়ে হাইকোর্ট থেকে অর্ডার এনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং আরপি অনুযায়ী তারা নির্বাচনে কিন্তু অযোগ্য, অথচ তারা নির্বাচন করেছেন, 11 জন নির্বাচিত হয়েছেন। আমরা সম্প্রতি সংসদে দেখলাম যে আপনার 20 জনের একটি তালিকা প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু বর্তমান সরকারের কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি সেই তালিকা। আরেকটু যদি বলি, বর্তমান সংসদের ঋণের পরিমাণ, এটি পত্রপত্রিকা এসেছে 11,117 কোটি 31 লাখ টাকা। অর্থাৎ আমাদের এই যারা বর্তমান সংসদে আছেন তাদের ঋণের পরিমাণ আসলে। তা আমরা বলতে চাই যারা আলোচনা এসেছে 55 জন ঋণ খেলাপি ছিলেন, তাদের নাম কিন্তু আমরা দেখি নাই। এই বিষয়টিকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করতে চান? আপনি যে বলেছেন যে 11 জন হচ্ছে সংসদ সদস্য ঋণ খেলাপি এখন বর্তমান সংসদে আছে, নির্বাচিত হয়েছে, এটা কি প্রমাণ ভিত্তিক স্টেটমেন্ট? একেবারে এরা আপনি নিশ্চয়ই জানেন একজন কুমিল্লার যে মুন্সি হাসনাতের আসনে ছিল, তিনি শেষ পর্যন্ত তার এই গণ্ডি পেরোতে পারেননি আদালতে গিয়েও, বাট অনেকে বিভিন্ন ফাঁক পকড় দিয়ে কিন্তু তারা বেরিয়ে গেছে। যারা সংসদে আসতে পেরেছে ঋণ খেলাপি হয়েও, সেই 11 জনের নামের তালিকা কি আপনার কাছে আছে প্রমাণ ভিত্তিক? হ্যাঁ, সেটা আমি আপনাকে সেটা দিতেও পারি। আমি আপনাকে বলি, আসলাম চৌধুরী যিনি 1700 কোটি টাকা আসলে ঋণ তিনিও অর্ডার নিয়েছেন নিশ্চয় হাইকোর্ট থেকে কোনো পাক পকড় দিয়ে, কিন্তু 1700 কোটি টাকা তিনি কিন্তু ঋণ খেলাপি। তারপরে আপনার কাজী রকিবুল ইসলাম 765 কোটি, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আছেন 679 কোটি, গোলাম মোহাম্মদ সিরাজ 621 কোটি, এরকম অনেকগুলো নাম আছে। মুবাশশির আলম আছেন কুমিল্লার, এরকম অনেকগুলো নাম আপনাকে বলতে পারি, এবং আমার কাছে পুরো তালিকা আছে যাদের ঋণ আছে। এবং এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন, জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, এলডিপির প্রার্থী ছিলেন যারা ঋণ খেলাপি। আমি আপনাকে পুরো তালিকা ধরে বলতে পারি, আমার কাছে পুরো কার কত সেটাও কিন্তু আছে। একজন মানুষের 1 লাখ টাকার ঋণও থাকতে পারে, 1000 লাখ টাকার, কোটি টাকার ঋণ খেলাপি হলে ঋণ খেলাপি। না, ঋণী হওয়া ঋণ খেলাপি হওয়া দুটো ভিন্ন বিষয়। যদি এটা প্রমাণ ভিত্তিক হয় যে তারা ঋণ খেলাপি করেছে, ইন দ্যাট কেস এটা নিয়ে আসলে বাকবিতণ্ডা বাড়ানো সম্ভব। তো বর্তমান সরকারের আসলে যারা সংসদে অলরেডি আছে, সেই 11 জন যে প্রমাণ ভিত্তিক ঋণ খেলাপি, এটা যদি আপনি আসলে কনফিডেন্টলি প্রমাণ সহ বলতে পারেন, তাহলে অ্যাজ আ আইডিওলজিক্যালি আই উড অবভিয়াসলি সাপোর্ট যে তাদের সংসদে বসার কোনো অধিকারই নাই, কারণ তারা তো আসলে প্রার্থিতাই প্রত্যাহার করে ফেলা উচিত ছিল যে কেন সংসদে বসবে, এটা তো রুলস অনুযায়ী হয়ই না। সো সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণিত থাকে, দেন আই উড অবভিয়াসলি রেইজ মাই ভয়েস এজ ওয়েল। বাট আমার যে জায়গাটায় কনফ্লিক্টিং মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো এগুলো আসলে প্রমাণিত করা সম্ভব হয়নি, যে কারণে তারা
আইনের মাধ্যমেই সংসদে চলে এসেছেন। এখন সেই জায়গায় আসলে প্রশ্ন উঠে যে আমাদের ল অ্যান্ড অর্ডার কতটুকু কার্যকরী, বা আমাদের যে ইনভেস্টিগেশন হয়, আমাদের যে লিগ্যাল সিস্টেম আছে, সেগুলোও কি আসলে প্রভাবশালীদের প্রভাবেই চলে? কারণ সেখানে যদি তারা প্রমাণিত হয়ে আসেন যে তারা ঋণখেলাপি না, তখন কিন্তু আমার বা আপনার সাধারণ নাগরিক হিসেবে আর বলার কিছু থাকে না। আমি একটা কোট করে বক্তব্য দিতে চাই আপনাকে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ, নিশ্চয়ই নির্বাচনের আগে সে আপনার কথা মনে আছে, তিনি বলেছেন মনে কষ্ট নিয়ে আমরা ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি। এই বক্তব্যটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তার মানে এটা কি বোঝা যায়? মনে কষ্ট নিয়ে তিনি তাদেরকে বৈধতা দিতে হয়েছে। এখন আমার প্রশ্ন সেটাই, আপনি একটু আগে যে কথাটি বলেন, আপনার সাথে সুর মিলে আমরা বলতে চাই, তাহলে কি আমরা কি এই বেড়াজাল থেকে আসলে বেরোতে পারবো না? একটা স্বপ্নের, একটা সাস্টেনেবল বাংলাদেশের জন্য কি এই জিনিসগুলো আমরা কি বেরোতে পারবো না? জনাব পীর তানিম আহমেদ, আপনাকে আরেকটা সূত্র দিয়ে আপনার কাছে যাই, যেটা হচ্ছে ঋণ খেলাপিদের সংসদে আসার সুযোগ, আসলে এই সিদ্ধান্তটা খারাপ কিনা? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 12 ধারা অনুযায়ী ঋণ খেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এটা ভায়োলেট করেছে কিনা আমাদের আজকে সংসদ এবং নির্বাচন কমিশনার? প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা বিতর্কিত ইস্যু এবং এই জিনিসটাকে তারা ভায়োলেট করেছে। মোটা দাগে আমি যদি বলতে চাই, এটা হচ্ছে একটা নৈতিকতার জায়গা। লেটস সে আমি একজনকে চোর বললাম, এখন তাকে কোন কিসের উপর ভিত্তি করে চোর বললাম সেটা যতটা না মানে ইনভেস্টিগেটিভ বিষয়, তার চেয়ে আমি যাকে চোর বললাম তার উচিত আমি চোর না এটা প্রুভ করা। ঠিক আছে, I would disagree. না আপনি ডিসএগ্রি করতেই পারেন। এখন ব্যাপারগুলোই হচ্ছে এরকম। এখন সংসদে ঋণ খেলাপিদেরকে আমরা দেখি, এস আলমকে ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত আমরা দেখতেছি, যে ওই ব্যাংকিং অধ্যাদেশের যে নতুন ইয়েটা জারি হলো, সেখানে ওই এস আলম আবার নতুন করে চলে আসবে এবং এদেরকে কারা রক্ষা করতেছে আমরা দেখেছি। আরও একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে জনাব সালাউদ্দিন সাহেবের ছেলে এস আলমে চাকরি করেন। হ্যাঁ, করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু আমার বাবা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একটা কোম্পানির পারপোজ সার্ভ করব, এই জায়গাটাই হচ্ছে নৈতিকতার জায়গা। এই যে কারণ হচ্ছে কি, আমি আপনাকে আরেকটু বলি যে নৈতিকতার জায়গা কোনটা মানুষ বলে, আমাকে তো প্রুভ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমার আসলে আই ডোন্ট কেয়ার এনিথিং, সেটা একটা ব্যাপার, তাহলে তো আপনি পুরনো ফ্যাসিস্টদের যে সিস্টেম আছে তারা যে রোডটা করে দিয়েছে, আপনি ওই রোডে স্মুথ ড্রাইভ। আমরা এই বিষয়টাকে একেবারে এখানেই শেষ করতে চাই। ছোট্ট একটা প্রশ্ন করে আপনাকে, আপনি কি চাচ্ছেন জনাব মেঘনা আলম, এই যে ঋণ খেলাপিদের বর্তমান সংসদে ধন্যবাদ জানাই যে একটা ঋণ খেলাপির তালিকা অন্তত সামনে প্রকাশ করেছে, এই ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত মানে সরকার ইচ্ছে করলেই করতে পারে আইন অনুযায়ী, আসলে এটা করা উচিত কিনা? তাহলে আগামী দিনে যারা ঋণ খেলাপি অর্থাৎ সরকার টাকাটা নিয়ে এটা দেওয়ার জন্য কেউ আগ্রহী হয় না, এটাতে একটা উদাহরণ সৃষ্টি হবে কিনা আপনি মনে করছেন? কেউ যদি প্রমাণিতভাবে ঋণ খেলাপি হয়, তার সম্পদ বাজেয়াপ্ত করাও যতটুকু যৌক্তিক, তাকে আসলে সংসদ থেকে বিতাড়িত করে দেওয়াও ততখানি যৌক্তিক। হ্যাঁ, এটা আমি অবশ্যই সাপোর্ট করি, কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা তো আইনের ফাঁক ফোকরদের নির্দোষ হয়ে যাচ্ছে, তো আমরা যে তাকে আইনিভাবে ধরবো সেটার তো আসলে সুযোগ নেই। এবং আমরা যে মব অ্যাটাক বা মব কালচারের মধ্যে থেকে বের হয়ে এসেছি, সেটাকেও নিশ্চয়ই আমি বা আপনি কেউই আবার উস্কানি দিতে চাই না। তো সেই ক্ষেত্রে আসল যে জায়গাটায় সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লিগ্যাল সিস্টেমে, যেখানে কোনোভাবে প্রভাবশালী কেউ আসলে ইনফ্লুয়েন্স দিয়ে কাজ করাতে না পারে। এবং আপনি যে মোহাম্মদ সানাউল্লাহর কথা বলেছেন, আসলে তুমি যদি এই বাক্য বলে থাকে, একেবারে স্পষ্ট আমি কোট করে কথাটা বলছি, বলে থাকে, তাহলে প্রথমত হচ্ছে তার শাস্তি হওয়া উচিত। কেন আমি সেটা, এবং তিনি এখনো আছেন স্টিল, কেন আমি সেটা বলি, প্রথমত হচ্ছে তিনি যদি এটা মিথ্যা বলে থাকেন তাহলে তো উনি ডিফেম করেছেন মানুষকে, তাই না? এটা হচ্ছে প্রথম কারণ। এবং তিনি যদি এটা সত্য বলে থাকেন, তাহলে উনি এত মনোকষ্ট নিয়ে তাদেরকে কেন আসলে সুযোগ করে দিলেন, সেই কারণে তো তার আসলে ডিউটি অফ নেগলিজেন্স হিসেবে শাস্তি হওয়া প্রয়োজন। প্রশ্ন এখানেই, আপনার কাছে আসলে যদি তিনি নৈতিক হতেন, তাহলে তিনি মনে কষ্ট নিয়ে তাদেরকে সামনে আগাতেই দিতেন না, সেই রিস্কটা তিনি নিতেন তার কাজের দায়িত্ব অনুযায়ী। অথবা তিনি যেমন করে আসলে প্রকাশ করেছেন মনের কষ্ট, কি কারণে, সেই প্রমাণগুলো জনগণের সামনে দিয়ে উনি চাইলে নিজের পথ থেকে সরে যেতে পারতেন, যে আমি আমার কাজটা আসলে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। কোনোটাই না করে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একদিকে লেজুর বৃত্তি, আরেকদিকে নিজেকে খুব নৈতিক মানুষ হিসেবে প্রকাশ করার একটা ধান্দাবাজি। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের আসলে ভালো সেজে সেজে সামনে আগানোর যে বিষয়টা, এখান থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। আসলে কি আমরা মব থেকে বের হয়ে এসেছি?
আমরা চেষ্টা করছি। মানে কখন থেকে চেষ্টা করছেন? দেখুন, আমি আমার নিজের একটা উদাহরণ বা জীবন থেকে শেখা যেটা সেটাই বলি। মব বলতে আমরা যেটা মনে করি যে সাধারণ মানুষ গিয়ে অ্যাটাক করছে, এটাই কিন্তু শুধু মববাজি না। আমাদের কিন্তু রাষ্ট্রে এই যে দেখছি ভুয়া মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে জেলে নিয়ে রাখা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এটাও তো আসলে মববাজির একটা উৎকৃষ্ট উদাহরণ। আমি যদি আপনাকে আরেকটু এলিব্রেট করতে চাই, আমরা কিন্তু এই মব থেকে বের হতে পারি নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের যে প্রক্রিয়া আমরা দেখেছি, সেখানে ওখানে গিয়ে মববাজি করে একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বের করে দেওয়া হয়েছে। বিসিবিতেও সেই মববাজি হয়েছে। হ্যাঁ, এগুলো তো আমরা দেখেছি। তাহলে ওই যে মব শব্দটা আসলে মবের সিগনিফিকেন্ট মিনিংটা আসলে কি, এটা আসলে আমাদের একটু মনে হয় জানা উচিত। এবং আমাদের দেশে আমরা যে বলি রাজনীতি, অনেকে বলবে যে মব করে না, তাদেরকে রাজনীতি করে বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো রাজনীতি শব্দটা যে এত নোংরা হয়ে গেছে আমাদের দেশে, কারণ মানুষের মধ্যে একটা ধারণা দেওয়া হয়েছে যে আপনি যত কূটকৌশল করে, যত নোংরামি করে আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন, আপনি তত বড় রাজনীতিবিদ। সেখানে আসলে যারা ক্লিন পলিটিক্স করতে চায়, যারা ল অ্যান্ড অর্ডার ফিক্স করতে চায়, আমরা যদি সারাদিনও আসলে আমাদের আওয়াজ তুলি, দেখা যাবে সেই মববাজিতে আমাদেরকেও আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি ঢাকা শহরে এখন আপনি ওই যে 5ই আগস্টের পর থেকে যে দাবি দয়া, তারপরে হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিলেন, ওনার বাসা ঘেরাও করা, এমন কোনো দাবি নাই, রিকশাওয়ালা থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা আমরা রাজপথে দেখি নাই। এবং এর পিছনে কারা ইনফ্লুয়েন্স করেছে? একটা নতুন নিউবর্ন বেবিকে যে নার্সিং করার দরকারটা ছিল, সেই ক্ষেত্রে মোটা দাগে যাদের রোল থাকার কথা ছিল, আমরা কিন্তু সেটা দেখি নাই। বিএনপি কিন্তু একটা বড় স্টেক হোল্ডার। অন্যান্য যে দলগুলো, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ দল, আমি নামটা নিচ্ছি না, এই যে দলের যে জায়গাগুলো ছিল, যে একটা নতুন গভর্নমেন্ট আসছে, তাকে কিভাবে সাহায্য করতে হবে, কিভাবে একটা ইনক্লুসিভ নির্বাচন দেওয়া যাবে, আমরা কিন্তু সেই জিনিসগুলো, আমরা এই বিষয়ে আসবো। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, যেটা একটা গুরুত্বপূর্ণ। আপনার কথার মধ্যে ছিল যে আইনের পাকপোকর দিয়ে সেরে যাচ্ছে, কেন আইনের পাকপোকর দিয়ে বের হবে না সরকারি দলের? আমি আপনাকে যদি বলি, আজকে বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ, সেটা কিন্তু বাতিল করে দিয়েছে, বাতিল করে সেটা সরকারের হাতে নিয়েছে। এবার বলেন, সরকারি একজন এমপি সরকারের একজন বসানো বিচারপতির কাছে সে দয়া পাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি সঠিক বিচারটা পাওয়ার প্রত্যাশাটা কিভাবে শুধু কি তাই 30 জনকে শোকজ করছে? আচ্ছা, আপনাদের ওনার পয়েন্টটা ধরে আমি একটু বলি যে আমরা আসলে মব তন্ত্রটা একটু ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি যেরকম খুব আসলে মায়াই লাগলো যে প্রফেসর ইউনূসের বাসার সামনে ঘেরাও করছে এতবার সবাই, হ্যাঁ, বাট হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট ইট যে যারা তার বাসার সামনে ঘেরাও করছে, কেন তার বাসা থেকেই তাদেরকে খাবার সার্ভ করা হচ্ছে? মানে এটা কি আসলে হসপিটালিটি? মানে উনি কি খুব অতিথি পরায়ণ, নাকি এই মববাজি আসলে ওনার নিজেরই হচ্ছে লালিত সন্তানরা করছে? এটা একটা প্রশ্ন থাকে। জি, কিছু সময়ে আমরা আসলে যেই কাজটা নিজে করতে চাই, মানে আমার কাছে ক্ষমতা আছে এবং যে অনৈতিক কাজটা আমি নিজে ইমপ্লিমেন্ট করতে চাই, কিন্তু আমি চাই মানুষ ভাবুক আমি খুব ভালো, তখন আমি কি করব? আমারই লেলিয়ে দেওয়া যে কুত্তাগুলো আছে, তাদেরকে বলবো আমার বাসার সামনে এসে ঘেরাও করো, মানুষকে বোঝাও যে উফ, আমি তো আসলে এই পদক্ষেপ না নিয়ে পারছি না। হ্যাঁ, আমার নিজের যে ইচ্ছা, সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমি আমার নিজস্ব পালিত ছেলেমেয়েদেরকে দিয়ে যদি মববাজি করাই এবং তারপর পাবলিককে বলি যে দেখেন আমার অবস্থা খুবই নিরুপায়, আমি দেশের জন্য কাজ করতে পারছি না, আমি আমার এই উদ্দেশ্য আমাকে দিতে হচ্ছে ডিসিশন, কারণ এটা জনতা চায়। হ্যাঁ, তো আমার কাছে আসলে এই মববাজিটা এরকমই একটা টেকনিক মনে হয়েছে। আমার কাছে কোনো মুহূর্তেই মনে হয়নি যে তিনি একেবারে নিরুপায় ছিলেন এবং মবের শিকার ছিলেন। আপনার কথাকে যদি আমি রেসপেক্ট করি, তাহলে আন্দোলন যারা করছে, প্রথমত ছিল আনসার, তারপরে পুলিশ, তারপরে বিসিএস কর্মীরা, সবাই কুত্তা, ইউনূসের কুত্তা। দেখুন, কাউকে স্পেসিফাই করে আরো যারা আছে সবাইকে আসলে এক ক্যাটাগরিতে এনে দিলে তো সমস্যা। আপনার যদি আপনি তো বলেছেন, আমি আপনাকে যে কথাটা বলেছিলাম, যে প্রথমে যেটা বলেছিলাম যে এটা শুধু যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে হয়েছে ব্যাপারটা তা না। আমার যখন যেখানে খুশি আমি সেখানে একটা অবস্ট্রাগল তৈরি করেছি, আমি রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছি। এবং আমরা সেখানে দেখছি, যেহেতু মাঠে সাংবাদিকতা করি, সেখানে ছাত্রলীগের লোকজন ছিল, ছাত্র দলের লোকজন ছিল, অন্যান্য দলের লোকজনও ছিল, আমরা সেটা দেখেছি। খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। আমাকে একটু শেষ করতে দেন, আই অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ। তাইলে আপনি বলেছেন যে ইউনূস সাহেব তার পালিত কুত্তাদেরকে নিয়ে ওখানে ওয়েলকাম করেছে যে তোমরা রাস্তা বন্ধ করো, আমি তোমাদেরকে কিছু রুটি টুটি দিব। Of course, 100%. এবং এই রুটি টুটির খাওয়ার যে আয়োজন,
সেই আয়োজন তারা যমুনার সামনে সম্পন্ন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একদম নিজস্ব অ্যাটলিস্ট ভিজুয়াল প্রমাণ তো তাই বলে, ভিজুয়াল প্রমাণ। কিন্তু Right. আমরা তো অন্য প্রমাণ দেখছি, যেমন? আমরা তো দেখছি আমরা যে- একটু জনাব তানিম আহমেদ আমরা একটু বিষয়ের মধ্যে যদি একটু না, না, চলে আমি যাই, আমাকে থামাই দিলে তো হবে না ভাইয়া, আমার তো আমরা একটু বিষয়ের মধ্যে যেতে চাচ্ছিলাম। আপনার আমরা আপনার জিনিসটা আপনার different কথার করতে মধ্যে হবে। আছে, আপনার কথার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের যে নিয়োগ নিয়ে কথা বলছিলাম। আমি যদি একটু আমরা একটু মেঘনালও আপনার কাছে একটু যেতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি যে সোয়েটার ফ্যাক্টরির এমডি বাংলাদেশ ব্যাংকের মতো গভর্নর হয়েছে। বাংলাদেশের যে ক্রান্তিকাল চলছে অর্থনৈতিক, আপনার ঋণের বোঝা, মূল্যস্ফীতি সবকিছু মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে একটা বাজে সময় পার করছি। এই সময় একজন সোয়েটার ফ্যাক্টরি থেকে এমডি হওয়া এই নজির, যদিও বাংলাদেশ ব্যাংকের আদেশ 1972 অনুযায়ী সরকার যাকে উপযুক্ত মনে করে তাকেই গভর্নর নিয়োগ দিতে পারবে। রাইট। আমি যদি আপনাকে একটু পার্শ্ববর্তী রাষ্ট্রের কয়েকটা দেশের একটু উদাহরণ টেনে বলি, ভারতের যিনি এখন বর্তমানে গভর্নর, তিনি অর্থনীতিবিদ, ফিন্যান্সে তিনি আপনার পিএইচডি করেছেন এবং আইএমএফ তিনি কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে, বিশ্বব্যাংকে কাজ করার অভিজ্ঞতা আছে এবং সঞ্চয় মালহোত্রা ইউনিভার্সিটিতে এবং আইএএস অফিসার তিনি পড়াশোনা করেছেন। অর্থাৎ একজন অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ মানুষ এখন আছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে। নেপালের ডক্টর বিশ্বনাথ পাউভেল, তিনি আন্তর্জাতিক অর্থনীতিবিদ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, অর্থ মন্ত্রণালয়ে তিনি জ্যেষ্ঠ উপদেষ্টাও ছিলেন। পাকিস্তানের জামিল আহমেদ, যিনি পেশাদার ব্যাংকার, মধ্যে মূল্যস্ফীতি, ব্যাংকিং তদারকি, ট্রেজারিতে 30 বছরের একজন অভিজ্ঞ মানুষ। চীনের আমরা নাই গেলাম। অর্থাৎ পৃথিবীর যতগুলো জায়গায় বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাদের আইএমএফ এর, বিশ্ব ব্যাংকের অভিজ্ঞতা, অর্থনীতি বিষয়ে অভিজ্ঞতা থাকলেই তাকে মূলত দেওয়া হয়। ওকে, তো আমরা আজকে পেয়েছি সোয়েটার ফ্যাক্টরির একজন এমডি কে। এটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে আসলে এটাকে দেখছেন? আমার দৃষ্টিকোণে মনে হয় যে বাংলাদেশের সাথে এই ভিন দেশের তুলনা আসলে করাই হাস্যকর। কারণ আমি একটা উদাহরণ দিই আপনাকে। সারা পৃথিবীতে আপনি দেখবেন হলিউডের সিনেমাগুলোতে বেশ কিছু ফুটেজে দেখা যায় যে বাংলাদেশের ড্রাইভারকে নিয়ে তারা খুব হাসাহাসি করে, যে যখন কেউ ভালো ড্রাইভ করতে পারে না তারা হাসে, বলে যে ও হচ্ছে বাংলাদেশি ড্রাইভার। হ্যাঁ, ইটস আ রেশিয়াল রিমার্ক। তবে এটার একটা মজার বিষয় দেখেন, আমাদের দেশে আসলে তো ট্রাফিক রুলস বলতে কিছু নাই। আমাদের দেশে ডানে বামে পিছনে চারপাশে তাকিয়ে হচ্ছে ড্রাইভ করতে হয়। সো যেই দেশে আসলে মানুষ কোনো আইন মানেই না বা আইন আসলে থাকেই না, হ্যাঁ, সেখানে যদি আপনি একজন পারফেক্ট ভালো বিদেশ থেকে আসলে লাইসেন্স যে ড্রাইভারগুলো থাকে বাইরের দেশে ড্রাইভ করে তাকে এনে দেন, আপনি দেখবেন কোনো বিদেশি বাংলাদেশে এসে ড্রাইভ করে না। আপনি অন্য দেশে দেখবেন জনগণের কাজই হচ্ছে আইন না মানা। লেট মি ফিনিশ। আমাদের দেশ থেকে যখন আমরা ভিন দেশে যাই বা অন্য দেশের মানুষ যখন ট্রাভেল করে, তারা দেখা যায় একটা গাড়ি রেন্ট নিয়ে নিজে ড্রাইভ করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এটা একটা শান্তির স্বস্তির এক্সপিরিয়েন্স। আপনি কোনোদিন দেখবেন না যে কোনো ফরেনার ভালো ড্রাইভ করলেও তারা বাংলাদেশের রাস্তায় ড্রাইভিং করে, যতই সে এক্সপার্ট হোক না কেন। কারণ বাংলাদেশিদেরকে তাদের বোঝা আছে যে এখানে আসলে ফরম্যাট দেখায় কোনো লাভ নাই। এই দেশে আসলে নর্মাল মানুষ পাবলিকই যেভাবে নিয়ন্ত্রিত হয়, সেখানে আসলে প্রপার ফরম্যাটের কোনো রিলেশন নাই। এখন কামিং ব্যাক টু আওয়ার ইকোনমিক্স, হ্যাঁ, আমাদের ইকোনমি কিন্তু সেই আসলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর উদাহরণ টেনে কোনো লাভ নাই। আমাদের ইকোনমি চলেই হচ্ছে গার্মেন্টসের উপর ডিপেন্ড করে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। এবং সরকারের অনেক অনেক ডিসিশনকে আমি নিজে হচ্ছে ক্রিটিসাইজ করি, বাট কামিং টু দিস ওয়ান আই উইল গিভ হিম সাম টাইম টু প্রুভ হিমসেলফ। কেন? কারণ আমার দেশের অর্থনীতি আসলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এইসব কথা বলে লাভ। সোয়েটার ফ্যাক্টরি যে চালাচ্ছে উনি আসলে সবচেয়ে বেশি আমার মনে হয় আমাদের ইকোনমিক্সের সাথে রিলেটেবল। সো লেট আস গিভ হিম সাম টাইম অ্যান্ড সি যে আসলে আমার দেশের সাথে প্রাসঙ্গিক জায়গায় যে কাজ করে তার পক্ষে আসলে কি চেঞ্জ করা সম্ভব। গুড। মেঘনা আলম যেটা বললেন সেখান থেকে আপনাকে শুরু করি। আইএমএফ এর কথা বললেন তো, আইএমএফ এর কথা যদি আপনি নাই শুনেন, আপা আমাদের সেই 80 টাকার পেট্রোলটা একটু আমাদেরকে দিয়ে দেখান। না, আইএমএফ এর কথা শোনা আমার রাষ্ট্রের কাজ না। না, আপনার রাষ্ট্রের কাজ না, কিন্তু আপনি তাহলে আমাকে 80 টাকায় পেট্রোল দিয়ে দেখান। This is about diplomacy, negotiation, about a lot of other agreements, a lot of other things. ওইটার সাথে এটার কোনো মিল নাই। মানে এটা হচ্ছে একটু ডিস্ট্রাকশন টাইপের প্রশ্ন। আমার কাছে কি মনে হয় জানেন, আমাদের
মানে আমার দেশ ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনতেও বাধ্য না, IMF এর কথা শুনতেও বাধ্য না, কারো কথা শুনতেই বাধ্য না। আমার দেশ তার নিজের আসলে যেটুকু প্রয়োজন সেটা সে কোন সিস্টেমে কোন নেগোসিয়েশনে আনতে পারবে, এবং সেখানেও আনতেই হবে, বাধ্যতামূলক না। অনেক সময় নিজের ক্ষতি করেও নিজের আত্মমর্যাদাটা টিকিয়ে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিগত অনেক সরকারকে আমরা দেখেছি ভারতে লেজুর বৃত্তি করেছে, আমাদের দেশেরই সাফাই গেয়ে, হ্যাঁ, যে লেজুর বৃত্তি না করলে দেশ চলবে না। সো এই কথাগুলো বলে আসলে লাভ নাই কোনো। লেজুর বৃত্তি আমি আপনাকে একটু একজন গভর্নরের আসলে যা যা থাকা উচিত, আমি একটু আপনাকে প্রশ্ন একটু তুলে দিই আর কি আপনার সুবিধার্থে আলোচনা করার জন্য। অর্থনীতি এবং আর্থিক বিষয়ে গভীর জ্ঞান থাকা তার দরকার, মূল্যস্ফীতি বোঝার দক্ষতা, ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক অর্থনীতির ধারণা। আমি এটি আসছি যেটা বললাম, আন্তর্জাতিক অর্থনীতির ধারণা যদি না থাকে গ্লোবাল ভিলেজে আমরা কিন্তু একা হয়ে পড়ব। চালানোর দক্ষতা আছে তো ভাই, কে বলছে দক্ষতা নাই? আরে সবচেয়ে যে বড় দক্ষতাটা আছে সেটা হচ্ছে লেহন, সোজা বাংলা শব্দ। আরেকটু অন্যভাবে বললে চাটাচাটি, সেটা সব জায়গায় হচ্ছে, বিসিবি থেকে শুরু করে প্রতিটা সেক্টরে। হ্যাঁ, ওই যে আমি আপনাকে প্রথম থেকে বললাম যে নৈতিকতার একটা জায়গা থাকতে হবে আপনার, সেই নৈতিক জায়গাটার স্খলন হয়েছে। এবং আমার পার্শ্ববর্তী দেশগুলো, যেমন আপনি নেপালের কথা বললেন, ভুটানের কথা বললেন, চায়নার কথা, পাকিস্তান, শ্রীলঙ্কা, এখন মেঘনা আপার চোখে হচ্ছে ওনাকে সময় দেওয়া উচিত। হ্যাঁ, ওনাকে সময় দেওয়া উচিত। আপনি বলেছেন যে এখানে কনস্টিটিউশনাল কোনো বাধা নাই। ইনফ্যাক্ট আমাদের যিনি ছিলেন, আমাদের আইনটাই সেরকম, আমাদের আইনটাই সেরকম দেখাতে পারেনি তার যে এত কোয়ালিটি ছিল। আমাদের যিনি আসলে গভর্নর ছিল, তাকে আমি আসলে তার পরিবারকে আমি বেশ ভালোভাবেই চিনি। হ্যাঁ, মনসুরে যার কথা বলছেন, নৈতিকতার যে কথা বলছেন, তার মধ্যে নৈতিকতার কিছু তো আমরা তার ফুল ফ্যামিলিতে কখনো না আমরা নৈতিকতা দেখেছি ওই জায়গায়। না, আমরা যে উনি যেদিনকার নিয়োগ পেলেন তারপরের দিনই হচ্ছে 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দিয়ে দিয়েছে, 1000 কোটি টাকা। আমাদের যিনি সব কোয়ালিফাইড গভর্নর ছিলেন, তারই তো নৈতিকতার কিছু না। আমরা যদি আপনাকে বলি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এটা কি কোয়ালিটির সিম্বল? এই যে আজকে আপনাকে নিয়োগ দেওয়া হলো, আপনি কালকে এসে আপনার বন্ধুকে 1000 কোটি টাকা দিয়ে দিলেন রাষ্ট্রের একটা লোন হিসাবে, এবং এইরকম একটা ভঙ্গুর অর্থনীতির জায়গায় দাঁড়িয়ে আমাদের আসলে খারাপের মধ্যে থেকে একজনকে চুজ করতে হয়েছে। কারণ যিনি কোয়ালিফাইড, তিনিও তো আসলে তার মেয়ের ভাগ্য দিয়ে দিয়েছে দুবাইতে সেটেল করে, তাই না? তিনি যে এত কোয়ালিফাইড একজন পারসন, তারও তো দুর্নীতির সীমা নাই। সেটা বিচার করা উচিত, সেটা বিচার হওয়া উচিত তদন্তের মাধ্যমে। তো আসলে তদন্তের মাধ্যমে তার পরিবর্তন হয়ে যাওয়াটাই না সেজন্য হচ্ছে আপু তো বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্টকে একটু প্রিভিলেজ দিচ্ছে। না, আমি গভর্নমেন্টকে আমার কোনো কারণ নাই। আমি পার্সোনালি হচ্ছে যেটা ফিল করি সেটা হচ্ছে, যার সমস্ত কোয়ালিটি আছে, আপনি যে নৈতিক শব্দটা ব্যবহার করেছেন, তার মধ্যে যদি নৈতিকতাই না থাকে, সব কোয়ালিটি দিয়ে আমি কি করব? তাহলে আপনি কি আমার তো ডিগ্রি সার্টিফিকেট ইম্পর্টেন্ট না, ডিগ্রি সার্টিফিকেট ইম্পর্টেন্ট না। যার সমস্ত কিছু ছিল, তিনিও তার নৈতিকতার জায়গায় ভালো ছিল না। তিনিও দেশের জন্য ভিজিবল কিছুই করতে পারে নাই। ইনফ্যাক্ট গত 1.5 বছরে আমাদের দেশের অর্থনীতি যতটা ধসে পড়েছে, সেটা আসলে সত্যিকার অর্থে তুলনা করলে ফ্যাসিস্ট সরকারের চেয়েও খারাপ অবস্থায়। আমি একটু তথ্য দিয়ে আপনাকে বলি, এইজন্য বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় হয়তো নতুন যিনি এসেছেন তিনি হয়তো আপনার দৃষ্টিতে সমস্ত সার্টিফিকেশন ডিগ্রি তার নাই, ধরে নিলাম। হ্যাঁ, ভালো চয়েস হয় না, কিন্তু আগের আমরা ভালো কিছু দেখতে চাই, এটাই ছিল, তাও তো না। আমরা একটু ভালো কিছু দেখতে চাই। আমি আপনাকে আর একটু এগিয়ে দিতে চাই। যদি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যিনি আহসান এইস মনসুর, তিনি অর্থনীতিতে অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ, উচ্চশিক্ষা অর্জন করেছেন অর্থনীতি নিয়ে। তিনি আপনার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, আমি আপনাকে বলছি IMF এর উনি একজন বিশ্লেষক, রাজস্ব আঞ্চলিক বিভাগে তিনি কাজ করে অভিজ্ঞতা আছেন। ইতিমধ্যে আপনারা জানেন শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটে তিনি নির্বাহী পরিচালক। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী, অর্থনীতি উপদেষ্টা ছিলেন তিনি। সরকারি এবং বৈশ্বিক অর্থনীতি দুই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আসছি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি একটু প্লিজ শেষ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি 32 বিলিয়ন রিজার্ভ তিনি রেখে গেছেন। এটা হচ্ছে তার একটা সফলতা। নিশ্চয়ই তার নৈতিক যে স্তর ঘটেছে, আমরা সেটার উপর জোর আমরা দাবি জানাই। আমরা যদি হয়ে থাকে আমি আপনাকে বারবার আইনের কথা বলছে, আমাকে একটু বলতে দিতে হবে। আমি বলতেছি, আমি আপনাকে একটা প্রশ্ন করে আপনার কাছে এই বিষয়টা দিয়ে আপনাকে দিয়ে শেষ করব। 2013 সাল থেকে 2020 সালে আপনার পর্যন্ত ইংল্যান্ডের একজন গভর্নর ছিলেন, যিনি হচ্ছেন মার্ক কার্নি।
উনি ছিলেন কানাডার নাগরিক। কোথাকার ছিলেন? কানাডা। ইংল্যান্ডের তিনি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের আপনার দায়িত্বে ছিলেন, তিনি কানাডার নাগরিক। দেখেন তিনি বিশ্বমন্দা থেকে কানাডাকে সফল করেছেন বলে তাকে ভাড়া করে এনে ইংল্যান্ডের আপনার গভর্নর বানিয়েছে। বাংলাদেশে যদি উপযুক্ত কেউ না থাকে প্রয়োজনে আমরা হায়ার করে আনবো, কোটি টাকা তাকে স্যালারি দিব। ভাই, এটা কি করা যায় কিনা? আমরা কেন আমার প্রশ্ন অন্য জায়গায়। যিনি এই গভর্নরের আগে যিনি গভর্নর ছিলেন মেঘনা আপু, তাকে বলেছেন তিনি অদক্ষ এবং 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 আর কি বলছেন আপু? অযোগ্য আসলে নৈতিকতা শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। আমি জাস্ট এতটুকুই বলবো যে তার নিজের লাইফে নৈতিকতার যথেষ্ট অভাব রয়েছে। আপনি পার্সোনাল অ্যাটাক করছেন ওনার লাইফের নৈতিকতার ব্যাপারটা। নো ফিনান্সিয়ালি উনি একটা বড় দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে তো আসলে আপনি ওনার যে ডিগ্রি এরকম সার্টিফিকেট বারবার দেখে আইনের কোনো কথা লাভ নেই। বলছেন ভাই, Right. আপনি এই কথাগুলা বলার জন্য কি আইন আপনাকে সাপোর্ট করে কিনা? মানে আমি যদি আরেকটু বলি, ওনার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? কেন হয়নি সেটা না, একটা অদ্ভুত বিষয়। হয়নি কেন? গভর্নমেন্ট আছে তো, তারা কেন মামলা করে নাই? That's a good question. We should ask this to the ওনার government. বিরুদ্ধে মামলা হয়েছে? দেন এই প্রশ্নটা উনি কি আমাদের সরকারের convicted? কাছে রাখা উচিত। উনি কি এই convicted? প্রশ্নটা সরকারের কাছে আপু, রাখা উচিত যে unless আপনারা he is convicted, we cannot way say step anything in. on behalf of him. এখন প্রশ্নটা হচ্ছে আপনি বর্তমান যেরকম যিনি আছেন বলছেন, তিনিও তো ভালো নৈতিকতার করতে পারেন, হয়তো স্থলন। তাকে তো সময় দিতে হবে আমাদের। আপনি যে তাকে বলছেন সময় নৈতিকতার দিতে স্থলন, সেটাও তো আসলে আইনি ভিত্তিতে হয় না। হ্যাঁ, না। কারণ তার তো লিগ্যাল রাইট আছে সেই জায়গায় বসার। আপনি তাকে অবশ্যই নিয়ে অনেক আছে। ধরনের কথা না, না, বলতে না, পারেন, আপনি যেমন কিন্তু বলছেন যে লিগ্যালি হি certificate হ্যাজ দ্য কোনো ব্যাপার রাইট। না ভাই। অফ কোর্স, সার্টিফিকেট কোনো ব্যাপার না, অভিজ্ঞতার কোনো Yeah. ব্যাপার না। আমি যাকে খুশি তাকে এনে ধরিয়ে না যাকে একটা খুশি জায়গায় না, বসায় দিতে প্রাসঙ্গিক, পারবো। আমাদের কি অর্থনীতির সাথেই উনি প্রাসঙ্গিক। কি অর্থনীতিতে অবদান? আমাদের দেশ চলেই হচ্ছে গার্মেন্টস শিল্প দিয়ে, এবং গার্মেন্টস শিল্প এটা ভাই, আমাদের ওনার কোম্পানিটা বাংলাদেশের কত নম্বর কোম্পানি? শুনুন, গার্মেন্টস ওনার শিল্প কোম্পানিটা বাংলাদেশে- গার্মেন্টস শিল্প কোনো ন্যাশনাল বিষয় না, ঠিক আছে? আমাদের আন্তর্জাতিকভাবে যতটুকু যেই জায়গা থেকে আমাদের টিকে থাকার জন্য অর্থনীতিতে প্রয়োজন সারা বিশ্ব থেকে, এই পুরো লিয়াজোটা শুধুমাত্র আমাদের দেশে গার্মেন্টস থেকেই হয়। তো আমার Fine. কাছে এটা একেবারেই মনে হয় না Fine. অনৈতিক, উনি- একেবারেই মনে হয় না ওনার- not ওনার related. গার্মেন্টসটা Yeah. বাংলাদেশের কততম গার্মেন্টস? This is মানে none of কত my নাম্বার business. গার্মেন্টস? None of my business. না, then if you defend somebody, Yeah. then you Yeah. should know everything. No, I am comparing the two. I am comparing the two. এবং আপনি তাদেরকে কোয়ালিফিকেশন বেসিসে না, আপনি নৈতিকতা শব্দটা বলে আপনি অবশ্যই। ডিফারেন্সিয়েট করেছেন। না, না, নৈতিকতা তো ওনার যে আগে ছিল তার মধ্যেও নাই। কোন জায়গায় নৈতিকতাটা নাই? সব জায়গায় আমার আমরা তো একটা দেখাই দেন। আমরা তো আসলে তার আমি বলেন না, আপনি কোন না আমি জায়গায় খুব অনৈতিক ডিটেইলসে যেতে পাইছেন চাচ্ছি তাকে? না। আমি প্রথমেই বলেছি আপনি আমি তার তাকে পরিবারকে কোন চিনি। জায়গায় অনৈতিক পাইছেন আমি সেটা আমার একটু প্রথমেই বলেন। বলেছি আমি তার পরিবারকে চিনি, আমি প্রথমেই সেটা বলেছি। আপু, এবং বলতে তাদের হবে না। তাদের অনৈতিকতা, তারা যেভাবে তাদের ছেলে মেয়েদেরকে রেখেছেন আমাদের বাংলাদেশে, না, না, আমার মনে কোন- হয় না কোন সেই রকম জায়গায় ভাবে অনৈতিকতাটা আপনি সেই রকম দেখেছেন? আপনি আমাকে আভিজাত্যের মধ্যে আমাদের দেশের কারো ছেলে মেয়ে থাকে। আপনি আমাকে হ্যাঁ। একটা এক্সাম্পল দেন। জি, আপনি তাদের লাইফই হচ্ছে আলট্রা ল্যাভিশ, এক্স্যাক্টলি। ultra এবং তো আপনার life আলাদা। তার উপার্জন তার উপার্জন কোনো কিছুর সাথে আলট্রা ল্যাভিশের কোনো সম্পর্ক নেই। এবং আমার লাইফ একেবারে আলট্রা ল্যাভিশ না, আমার লাইফ একেবারে আলট্রা ল্যাভিশ না। আপনি বলেন, আপনি তো অনেক কিছু জানেন। তার উপার্জন কত? আপনি তো অনেক কিছু জানেন, আপনি বলেন। আপনি যে কথাটা বললেন যে জি, জি। আপনি তার বিরুদ্ধে একটা এলিগেশন দেন, না তাদের যে যে এলিগেশনের ভিত্তিতে আপনি তাকে অনৈতিক বলতে তাদের পারেন। যে ল্যাভিশ লাইফ, যেই পরিমাণের হচ্ছে স্পোর্টস কার, যেই পরিমাণের হচ্ছে বিয়ে শাদী, যেই পরিমাণের হচ্ছে বিদেশের সম্পদ, যেই পরিমাণের হচ্ছে সিটিজেনশিপ, এটা কি এই 5ই কোনো আগস্টের কিছুই পরে হয়েছে, আপা? বাংলাদেশের আগে হোক পরে হোক, এটা 5ই আগস্টের আগে হোক পরে হোক ভাই, নৈতিকভাবে এই জায়গায় যাওয়া বাংলাদেশের কারো এইটা পক্ষে 5ই সম্ভব আগস্টের না। আগে হয়েছে পরে এই হয়েছে? জায়গায় যাওয়া বাংলাদেশের কারো পক্ষে আপনি নৈতিকভাবে আমার সম্ভব সরকারকে না। ডিফেন্ড করবেন অন্তত? না আমি অন্তত আমার সরকারকে ভালোভাবে ডিফেন্ড defend করছি করেন না, আপা। আমি আমার নৈতিক জায়গা থেকে যাকে ডিফেন্ড করার, যাকে সাপোর্ট করার করছি। আমি তো বললাম যে ওনার একটা অনৈতিক জিনিস না আমরা মনে হয় পরের প্রশ্নে পড়ে যাই। আমি অনেক ভালোভাবে এক্সপ্লেইন করেছি, এর চেয়ে বেশি জি মনে হয় explain করার জি দরকার ধন্যবাদ হয় না। ধন্যবাদ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম সংসদ বনাম রাজনীতি। আজকে দুজন বিজ্ঞ অতিথি আমাদের সাথে উপস্থিত ছিলেন। মেঘনা আলম, পলিটিক্যাল এডুকেটর, আমাদের পীর তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন, এন্টার টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।